স্যার বলছি যে খবরে দেখছি, ফেসবুক সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখছি যে ক্লাসরুমগুলো অপেক্ষা করছে টিচারের জন্য। যারা ক্লাস নিতেন তারা আজকে নেই। এর পরবর্তী ভবিষ্যৎ কি হবে? অন্ধকার, সর্বত্র অন্ধকার ছেয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে শিক্ষা জগতের এত বড় বিপর্যয় হয়তো একটা উদাহরণ আপনারা আর পাবেন না। ভাবুন, পরীক্ষা চলছে এই মুহূর্তে, প্রত্যেকটা স্কুলে কান্নার রোল ভেসে আসলো। কচি কচি মনের ছেলে মেয়েরা তার প্রিয় শিক্ষক শিক্ষিকাকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে দেখলো। এই চিত্রটা হয়তো করোনা, সুনামি, ভূমিকম্পর চেয়ে তো ভয়ানক তাদের হৃদয়ে ধাক্কা মেরেছে। হৃদয়ে ধাক্কা মেরেছে তার প্রিয় কলিগদের। সর্বোপরি যে শিক্ষক সমাজের মেরুদণ্ড, তার ভাবমূর্তি যে বায়দায় তৃণমূলের চর্যবৃত্তির কারণে ভুলুণ্ঠিত হলো, যেই শিক্ষকের গরিমা একটা সময়ে বামেরা পুনরুদ্ধার করেছিল, সেটা আজকে যে পায়দায় চলে গেল। যেই শিক্ষক মানুষ ধুতি পাঞ্জাবি পরে গ্রামে কোথাও, তার হয়তো পয়সা তেমন নেই, তার হয়তো সামর্থ্য আর্থিক তেমন নেই, কিন্তু তার যে প্রভাব, তার যে মর্যাদা সামাজিক, তিনি দাঁড়ালে হয়তো দেখা যাচ্ছে হয়টাও নয় হয়ে যায়। তার কথা গ্রামের কোটিপতিও মাথা নিচু করে শুনতেন। সেই জায়গাটা কিন্তু আজকে নেই। আছে তৃণমূলের শিক্ষক নেতা, যিনি বামেদের সময় হয়তো সৎভাবে চাকরিটা পেয়েছিলেন, এখন তৃণমূলের নেতা হয়েছেন, শিক্ষক নেতা হয়েছেন, তাকেও আজকে সাইনবোর্ড ঝুলিয়ে ঘুরতে হয়, আমি বামেদের সময়ের শিক্ষক, কাইন্ডলি আমার বিয়েটা না করবেন না, আমার জন্য আমি বামেদের সময় শিক্ষক, আমি বামেদের সময় শিক্ষিকা, আমি যোগ্য পাত্রপাত্রীর কলামে দেখবেন অ্যাড দেয়। এটা আরও বাড়বে। যে সামাজিক স্বীকৃতির জায়গাটা আজকে ভুলুণ্ঠিত হল, আমি সেটা নিয়ে ভয় পাচ্ছি। আমি শিক্ষক, আমি বামেদের সময় একজন দরিদ্র চা বাগানের শ্রমিকের ছেলে, এক নয়া পয়সা খরচা না করে আমি সৎভাবে পরপর 3টে হাই স্কুলে চাকরি পেয়েছি। জুনিয়র হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুলে সম্মানের সাথে শিক্ষকতা করে আজকে আমি এই জায়গাটায় এসেছি। আমার বাড়িতে আমার আরেক ভাইও শিক্ষক। এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে পরিষ্কার বলছি যে আজকে আমার কোথাও মনে হচ্ছে আমাকেও কি রাস্তায় ভাবে বলতে হবে আমি শিক্ষক, কিন্তু আমি বামেদের সময় চাকরি পাওয়া শিক্ষক। আপনি ভাবুন কোন জায়গায় নিয়ে চলে গেছে তৃণমূল। তাদের নৈতিক অধিকার আছে আর একটা কথা বলার, অথচ দেখছি ছড়াকার, প্রবন্ধকার, পাপোশ, মমতা ব্যানার্জির ঘরের চৌকাটে শুয়ে থাকা তথাকথিত নেতা, যার বাবা গুজরাটে কাজ করেন, তিনি এখানে নেতাগিরি করেন, তিনি গল্প লিখছেন। কি গল্প, কত বড় রসিকতা, কত বড় গন্ডারের চামড়া থাকলে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার এই সব হনুমান কুল, তার ক্যাবিনেটের এই সব হনুমান, ক্ষমা করবেন, হনুমান আমাদের সংস্কৃতিতে পূজ্য, আমি তাকে ছোট করছি না, আমি সেই সেন্সে বলছি শয়তান, এরা চোর। এই চোরগুলো যে কায়দায় কালকে আস্ফলন করছে, আমি বলছি কালকেই তো মুখ্যমন্ত্রীর জেলে যাওয়ার কথা ছিল, যিনি সরাসরি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে অশোকস্তম্ভ ব্যবহার করে সংবিধানের অত বড় পোস্ট হোল্ড করে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, দীর্ঘদিনের রাজনীতিবিদ, অভিজ্ঞ পলিটিশিয়ান, তিনি যখন সুপ্রিম কোর্টকে বকলমে ঘুরিয়ে বাম আর বিজেপি তকমা দিচ্ছেন, তার রায়কে বুদ্ধাঙ্গুল দেখাচ্ছেন, ভুল ইন্টারপ্রিট করেছেন জনগণের মাঝখানে যে কাউকে নাকি টাকা জমা দিতে হবে না। সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে আপাতত যারা র্যাঙ্ক জাম করে প্যানেল বহির্ভূতভাবে তা অ্যাপ্লাই না করে তালিকার বাইরে গিয়ে, যেমন পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, যারা চাকরি নিয়েছে, যাদের দেখা যাচ্ছে আপাতত, কারণ যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করা যায়নি, বিকজ হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এখানে আমাদের কিছু করার নেই, কারণ রাজ্যের প্রশাসন কোনোভাবেই এই সেগ্রিগেশনটা করতে দেয়নি, করতে চায়নি ইচ্ছাকৃতভাবে। আমরা যেটা বারবার বলছি যে অযোগ্যদের শিখণ্ডী করে অযোগ্যদের চাকরি বাঁচাতে, সর্বোপরি তার ক্যাবিনেটকে বাঁচাতে, তৃণমূল দলটাকে বাঁচাতে, এবং যে সব নেতারা টাকা নিয়ে চাকরিটা দিয়েছেন তাদের মার খাওয়ার থেকে বাঁচাতে তৃণমূল নেত্রী এই যোগ্যদের শিখণ্ডী করে অযোগ্যদের চাকরিটাও দেওয়ালেন, যোগ্যদের চাকরিটাও খাওয়ালেন, যাতে ব্যালেন্স হয়ে যায়। আমি আপনাকে পরিষ্কার বলছি যে সেগ্রিগেশন সম্ভব ছিল তৃণমূল সরকারের। এই সরকার সেই সরকার
যেই সরকার একাধিকবার বিভিন্ন বয়ান দিয়েছে, আপনার মনে আছে এই সরকার যখন এসএসসির মামলাটা চলছে তখন মাননীয় হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে যখন চাকরি হারা যোগ্য চাকরি প্রার্থী যাতে চাকরিটা চুরি হয়ে গেছে তারা তাদের আইনজীবীরা যখন 10,750 জনের নামটা দিল অযোগ্য, সিবিআই যখন নয়ডার থেকে গিয়ে স্ক্যান কপি এনে বলল 9,500 জনের কাছে পিঠে অযোগ্য, তখন তৃণমূল সরকার চালিত স্বশাসিত এসএসসি কি বলল? কখনো বলল 5,500 জন, জানা গেল তার মধ্যে আবার র্যাঙ্ক জাম্প এটা সেটা ওগুলো ধরেনি, বুঝুন। তারপরে কি করলো, এপিডিবিট জমা দিলে এক একবার এক এক রকম, 3বার 3 ধরনের। একবার বললো আমাদের কাছে কিচ্ছু নেই, আবার আরটিআই করার সময় তারা আরটিআই 2022-23 আরটিআই, ইভেন 25-এও আরটিআই তারা আরটিআইয়ের স্ক্যান কপি জমা দিল। অর্থাৎ যেখানে স্ক্যান কপিটা থাকার কথা ছিল 20 বছরের জন্য ডিজিটালাইজ ভার্সনে, তারা রাখেনি। অর্থাৎ আমি আবারও বলছি এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সুপ্রিম কোর্ট শুধু বলেনি, আমরা বারবার বলছি এটা ওয়েল প্ল্যান্ড আগের থেকে ছিল। তাই প্রথমে ডিজিটাল আইনটাকে চেঞ্জ করেছে, অ্যাপয়েন্টমেন্ট অথরিটি হাই স্কুলের এমসি বামেরা রেখেছিল, রেকমেন্ডেড অথরিটি এসএসসি, অ্যাপয়েন্টমেন্ট অথরিটি হচ্ছে সংশ্লিষ্ট স্কুলের এমসি। তারা সেটাকে তুলে নিয়ে এসে কার হাতে দিল? বোর্ডের হাতে। এই এন্টার প্রসিডিওরটা আগে করেছে তৃণমূল, তারপরে ঝাঁপিয়েছে দুর্নীতি করতে। অর্থাৎ এটা প্রি প্ল্যান্ড, এটা দুর্নীতি। স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এখনো বলছে যে আমাকে ফ্রি হ্যান্ড দিলে আমি বাছাই করে দিতে পারি। আমি আবারও বলছি এইটা কিউরেটিভ করতে পারা যায়, একটা মানে আবেদন করা যায়, যেই কিউরেটিভ আবেদনের ভিত্তিতে কিন্তু এই জায়গায় সেগ্রিগেশন চাইলে এখনও করতে পারে কোর্ট। কিন্তু আমি আপনাকে বলছি কিউরেটিভ পিটিশন দাখিল সরকার করার কোনো বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে? আপনি দেখুন কিউরেটিভ পিটিশন, যেখানে বারবার মাননীয় সুপ্রিম কোর্ট কি বলছেন, মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন পুরো বাছাই প্রক্রিয়াটা কলঙ্কিত এবং সমাধানের বাইরে। তারপরেও তারা ক্লজ রাখছে, যেখানে তারা বলছে বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলেই আজকের এই অপূরণীয় কলুষিত একটা ব্যবস্থা হয়েছে। সেখানে সংবিধানের এমনও ক্লজ আছে যেখানে বারবার বহু প্রদেশে এমন হয়েছে কিউরেটিভ পিটিশন দাখিল হয়েছে করে সেগ্রিগেশন। আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সত্যিকারের রাজধর্ম পালন করতেন, তিনি আন্তরিক হতেন, তিনি বলছেন আমি এগুলো জানতাম না, আমরা নাক গলাই না এসএসসির বিষয়ে, তাই যদি হয় সৎ সাহস নিয়ে কালকে 24 ঘন্টার নোটিশে শিক্ষা দপ্তরের সমস্ত আমলাদের তুলে নিয়ে এসে তিনি পরিষ্কারভাবে নোটিশ জারি করতেন যে চামড়া গুটিয়ে দেব, মঙ্গল গ্রহের থেকে হলেও স্ক্যান কপি নিয়ে আসুন, ওএমআর নিয়ে আসুন। কিন্তু এসএসসি চেয়ারম্যান তো বলছে এখনো অবধি সরকারের সাথে কথা বলে কোনো সিদ্ধান্ত গ্রহীত করতে পারে। সরকার ভালো করেই জানে তারা সেগ্রিগেশন করবে না, ঠিক প্রাইমারির যেমন করবে না তারা, কারণ যোগ্যদের চাকরি গেলেই তো অযোগ্যদের বোঝানো সহজ হবে। তোমরা আর টাকা পয়সা চেয়েও না বাপু, কারণ তোমরা তো কিছুই লেখনি, সাদা খাতা, ওরা তো লিখেছে, গোল্ড মেডেল পাওয়া চাকরি গেছে, তাহলে তোমরা দুঃখ করছো কেন? তৃণমূল নেতৃত্ব তাই চাইছে, ব্যাপারটা বোঝো, এই ন্যারেটিভটা বোঝো। তাই তাকে কিউরেটিভ পিটিশন দাখিল করার পরিবর্তে তাকে লেকচার মারতে হচ্ছে, এদের ডেকে নিয়ে 7 তারিখে নাটক রচনা করতে হচ্ছে তাকে। হ্যাঁ, সেই মানবিকতাইতেই তো তিনি 42 জনের ক্যাবিনেট নিয়ে সাদা খাতা জমা দেওয়া, অবৈধ র্যাঙ্ক জাম্প করা, পয়সা দিয়ে চাকরি নেওয়া, অযোগ্য সমস্তদের চাকরিটাকে রাখার জন্য সুপারনিউমেরিক পোস্ট তৈরি করেছিল, যেটার 8 তারিখে মামলাটা। সেখানে ডিভিশন বেঞ্চ বলেই দিয়েছিল এই এত বড় বেআইনি কাজটা ক্যাবিনেটের মুখ্যমন্ত্রী এবং তার 42 জনের ক্যাবিনেট করেছে, যখন সিবিআই চাইলে প্রত্যেকটাকে জেলে ঘাড় ধাক্কা দিয়ে ঢুকিয়ে নিয়ে ইন্টারোগেশন করতে পারে। আমি বলছি 8 তারিখে যদি এই রায়টা বহাল থাকে ডিভিশন বেঞ্চের, আমরা দেখব পৃথিবীর ইতিহাসে আরেকটা অভিনব দিন, যেখানে একটা সরকারের পুরো ক্যাবিনেট ইনক্লুডিং মুখ্যমন্ত্রী জেলের ভিতর থেকে রাজ্য পরিচালনা করছেন। ওয়েট করুন। হ্যাঁ, মাননীয় ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট বলেছে চালের থেকে কাকর আলাদা করতে পারলাম না। হ্যাঁ, ডাল মে কুচ কালা নেই, এন্টায়ার ডালটাই কালা। দেখবেন এই এন্টায়ার ক্যাবিনেটটাও কালা প্রমাণিত হবে। ঠিক যে সিঙ্গেল বেঞ্চে জাস্টিস গাঙ্গুলির সামনে
তৎকালীন শিক্ষা সচিব মনীষ জৈন গদগদ হয়ে বলেছিল, কাচুমাচু হয়ে বলেছিল, উপযুক্ত স্তর থেকে আমাকে সুপারনিমিক পোস্ট নামক বেআইনি পোস্টটি তৈরি করতে বলেছিল। জাস্টিস গাঙ্গুলি জিজ্ঞাসা করেছিল কে উপযুক্ত স্তর, বলেছিল শিক্ষামন্ত্রী, নাট্যকার, পতিতযশা বামপন্থী ঘরের ছেলে, এখন তৃণমূলের শিক্ষামন্ত্রী বাত্যবাবু। দেওয়াল লিখনটা এবার মিলিয়ে নিন বাঙালি, দেওয়াল লিখনটা মিলিয়ে নিন বাংলার অপামর মানুষ যাদের স্বপ্নগুলো চুরি করেছে এই সরকার, তারা মিলিয়ে নিন আর মনে রাখুন এরা 15টা প্রজন্মকে ধ্বংস করে ফেলেছে, যা হয়তো 200 বছরও পূরণ করা যাবে না এদের ক্ষতি। কারণ শিল্প বন্ধা এই রাজ্যে বামেরা কিন্তু এসএসসিটা এনেই ছিল যাতে কিছু মেধা সম্পন্ন মানুষের শিক্ষা জগতে কন্ট্রিবিউশন হয়, তারা সংসার চালাতে পারে। আমরা চাকরি পেয়েছিলাম, আমরা ছাত্র গড়েছিলাম, আমরা ছাত্র গড়ি এখনো পর্যন্ত। এটাই স্বপ্নটা ভেঙে দিল। মনে রাখবেন, এটা ক্লার্কের চাকরি চুরি নয়, শিক্ষকতার চাকরিটা এমন চাকরি যে অযোগ্য শিক্ষকের হাত ধরে প্রজন্মের পর প্রজন্ম অযোগ্য ছেলে মেয়ে বেরোবে। অপূরণীয় মানব সম্পদের ক্ষতি মমতা ব্যানার্জি করে দিয়ে গেল, তার কোনোদিনও এই ক্ষতিপূরণ হবে না।